সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং পলায়নের পর বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই রাজনৈতিক শূন্যতা কিভাবে পূরণ হবে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে ভারতপন্থী দল হিসাবে পরিচিত ছিল আওয়ামী লীগ। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সরাসরি ভারতের মদতপুষ্ট কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব এখন আর নেই। তবে ভারতের সফট পাওয়ার যেমন সংবাদপত্র, সাংস্কৃতিক সংগঠন ও বুদ্ধিজীবীরা হঠাৎ করে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বিএনপির মুখপাত্রে পরিণত হয়েছে বামধারার ব্যক্তিরা। ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। বিএনপি কি ভারতপন্থী দলে পরিণত হচ্ছে? বিস্তারিত থাকছে রওশন মাহমুদের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব হয়েছিল ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। স্বাধীনতার পর বাংলাদেশ যখন ভারতের অনেকটা করদ রাজ্যে পরিণত হয়, তখন শেখ মুজিবুর রহমানের রক্তাক্ত পরিণতির মধ্য দিয়ে জিয়াউর রহমানের রাজনীতিতে উত্থান ঘটে। জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যে জাতীয়তাবাদী রাজনীতির ঘোষণা দেন, তা সাধারণ মানুষ সাদরে গ্রহণ করে। জিয়াউর রহমান হয়ে ওঠেন এদেশের মানুষের আপন মানুষ। শেখ মুজিবুর রহমানের শাসনামলে এদেশের মানুষের মুসলিম পরিচিতি হুমকির মুখে পড়েছিল। অপরদিকে জিয়াউর রহমান শুধু সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যোগ করেননি, সংবিধানে যোগ করেন এমন এক ধারা যাতে বাংলাদেশের মানুষের বিশ্বাসের প্রতিফলন ঘটে। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে সংযুক্ত করা হয়। জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। স্বৈরশাসক এরশাদের নিপীড়ন, নির্যাতন এবং নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন। তার আপোষহীন নেতৃত্ব এদেশের মানুষের মধ্যে তাকে অনন্য মর্যাদায় নিয়ে যায়। এরশাদের পতনের পর সবাই যখন ভেবেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু দেশের মানুষ ভুল করেনি। বিপুল ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয় বিএনপি। যদিও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ছিল না, জামায়াতে ইসলামের নিঃশর্ত সমর্থন পেয়ে বেগম খালেদা জিয়া সরকার গঠন করেন। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। বেগম জিয়া রাষ্ট্র পরিচালনায় স্বামীর নীতি অনুসরণ করেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। এজন্য তাকে দিতে হয়েছে চরম মূল্য। কিন্তু রাজনীতিতে পুরোপুরি সক্রিয় না থেকেও তিনিও এখন এই দেশের অভিভাবক। বেগম জিয়ার প্রথম দফার শাসনামলে যখন জাতীয়তাবাদী ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন শুরু হয় বিভেদের রাজনীতি। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর বছরের মাথায় ঘাতক দালাল নির্মূল কমিটি গঠনের মাধ্যমে এই দেশে স্বাধীনতার পক্ষ বিপক্ষের নামে বিভেদের রাজনীতি শুরু হয়। এতে ইন্ধন যোগায় বিএনপির ভেতরে থাকা বামপন্থীরা। এরা মূলত বিএনপিতে থেকে ভারতের সমান্তরাল রাজনীতিতে ইন্ধন যোগায়। যারা সে সময় বিভাজনের রাজনীতিতে জড়িত ছিল, তারা পরে বেগম খালেদা জিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করে। এর মধ্যে দুজন ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া ও অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, মান্নান ভূঁইয়ার মতো বিএনপির ভেতরে থাকা কুচক্রী মহল আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা বিএনপিকে পরিচিত করছে একটি মধ্য বামপন্থী দল হিসেবে, অথচ বিএনপি ছিল বরাবর একটি মধ্য ডানপন্থী দল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দলের মধ্যে হঠাৎ করে এই অংশটি সক্রিয় হয়ে ওঠে। তারা আওয়ামী লীগের রাজনীতি টিকিয়ে রাখার পক্ষে ছিলেন। তাদের যুক্তি ছিল, ইসলামপন্থী কোনো দলের বিরোধী দলের আসনে বসার চাইতে বিএনপির জন্য একটি দুর্বল আওয়ামী লীগ অনেক বেশি ভালো। মূলত বামধারা থেকে আসা কিছু নেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিক থেকে এই ধরনের প্রচারণা চলতে থাকে।
বিএনপির ভেতরে থাকা এই অংশটির সাথে ভারতীয়দের সংযোগ ঘটে। এরপর থেকে ভারতের পক্ষ থেকে দাবি জানানো হতে থাকে অংশগ্রহণমূলক নির্বাচনের। অংশগ্রহণমূলক নির্বাচনের অর্থ হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত করা। অথচ 2014, 18 এবং 24 সালের নির্বাচনের আগে পশ্চিমা দেশগুলো বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করলেও তাতে সমর্থন দেয়নি ভারত। ভারতের তখন বক্তব্য ছিল বাংলাদেশের সংবিধান ও স্থিতিশীলতার জন্য নির্ধারিত সময়ে নির্বাচন হওয়া উচিত। কে অংশ নিল না নিল তা বিবেচনার বিষয় নয়। সেই ভারত যখন অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করতে থাকে, তখন গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার মধ্যে সন্দেহ দানা বাঁধতে থাকে। আওয়ামী লীগকে নির্বাচনে আনার ফাঁদে যে বিএনপি পড়তে যাচ্ছে তা নিশ্চিত হওয়ার পর ছাত্ররা আবার মাঠে নামে। শেষ পর্যন্ত ছাত্রদের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপির রাজনীতিতে হঠাৎ করে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিএনপি শুরু থেকে জাতীয় নির্বাচনের জন্য রোডম্যাপ দাবি করে আসছিল। অন্য দলগুলো সে দাবির সাথে সমন্বয় রেখে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এতে বড় ধরনের কোনো পার্থক্য ছিল না। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানাতে থাকে বিএনপি। এর মধ্যে সেনা প্রধান একই দাবি জানায়, যা সাধারণ মানুষের মধ্যে গভীর সন্দেহের জন্ম দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দ্রুত নির্বাচনের দাবি জানানো বিএনপির একটি সঠিক রাজনৈতিক কৌশল। কারণ বিএনপির নেতাকর্মীরা জানে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসছেন, ফলে তাদের মধ্যে এক ধরনের বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিএনপির নেতৃত্ব শক্ত হাতে তাদের দমনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এতে বিএনপির জনপ্রিয়তার উপর প্রভাব ফেলছে। বিএনপির অনেক নেতা মনে করেন বিএনপিকে অজনপ্রিয় ছাত্রদের দলকে সামনে আনার পরিকল্পনা করছে সরকারের একটি অংশ। বিএনপির এই সন্দেহকে আরও পোক্ত করেছে দলের মধ্যে থাকা ভারতপন্থীরা। অপরদিকে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির কিছু নেতার লাগামহীন বক্তব্য রাখছেন, তাতে বিএনপির মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ছাত্রদের দলের বাম ধারার কিছু নেতা বিএনপির বিরুদ্ধে বিষেধগার করছে। অনেক বিশ্লেষক মনে করেন ছাত্রদের এই বাম ধারাকে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়া হয়েছে, যাতে বিএনপি আরও বেশি সরকার বিরোধী অবস্থান গ্রহণ করে। কারণ সরকারের সাথে দলটির সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। কারণ ছাত্রদের যে দুজন উপদেষ্টা রয়েছে তারা পরোক্ষভাবে এনসিপির সাথে সম্পৃক্ত। এনসিপির উচিত ছিল সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করা, কিন্তু তাতে প্রকাশ্য বিভেদ তৈরি করেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আওয়ামী লীগের পুরনো বিভেদের রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের প্রশ্ন সামনে আনেন। এতে ছাত্রদের প্রতি সহানুভূতিশীল অন্য রাজনৈতিক দলগুলো মুখ ফিরিয়ে নেয়। এমন পরিস্থিতিতে বিএনপির ভারতপন্থীরা আরও বেশি সক্রিয় হয়ে ওঠে। বিএনপির জন্য পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে, নির্বাচনের দাবি করাকে এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে। কারণ বিএনপির দাবি ও ভারতের দাবির মধ্যে কোনো পার্থক্য থাকছে না। এছাড়া ইউনূস সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া বিএনপির সাধারণ সমর্থকরা ভালোভাবে নিতে পারছে না। কারণ ইউনূস সরকার শুরু থেকে বিএনপির অন্য সব দাবি মেনে নিয়েছে। প্রথম দিনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে 21 আগস্ট ও 10 ট্রাক মামলার নিষ্পত্তি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সবাই মুক্তি পেয়েছে। এছাড়া রাষ্ট্র পরিচালনায় ইউনূস সরকার ব্যর্থ তা প্রমাণ করা যাচ্ছে না। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক আছে, জিনিসপত্রের মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা অসন্তোষ আছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে বিএনপির কঠোর অবস্থানের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত নন। সর্বশেষ প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন। সেখানে ডান, বাম ও ইসলামপন্থী দলের নেতারা অংশ নিয়েছেন। তারা প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের কথা বলছেন। ডক্টর ইউনূসের জুনের মধ্যে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতির সাথে একমত হয়েছেন। এতে করে রাজনীতির মাঠে বিএনপি অনেকটা একা হয়ে পড়েছে। অনেক বিশ্লেষক মনে করেন বিএনপি হয়তো ভারতের
ফাঁদে পড়েছে। বিএনপি কখনো আওয়ামী লীগের মতো ভারতপন্থী দল হতে পারবে না, কারণ বিএনপি একটি সমর্থক নির্ভর দল। এই সমর্থকরা প্রবলভাবে ভারত বিরোধী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। অপরদিকে ডক্টর ইউনূস এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার প্রতীকে পরিণত হয়েছেন। তিনি নিজেও বলেছেন, ভারতের আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের পর দেশে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে বলে তিনি রাজনৈতিক দলের নেতাদের কাছে জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বিএনপি যদি সরকারকে নানাভাবে চাপ প্রয়োগ করে বা বিশৃঙ্খলভাবে আন্দোলন করে, তাহলে তাতে সাধারণ মানুষের সমর্থন পাওয়ার সম্ভাবনা কম। বিএনপির সমর্থকরা মুখ ফিরিয়ে নিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।